জয় হিন্দ, স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেলে। আজ চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজ আমরা দেখব সিকিম ট্যুরের ভিডিও। আমার ভীষণ ইচ্ছে ছিল এরোপ্লেনে চড়ার, তবে তা কোনোদিনও পূরণ হবে বলে মনে হয় না। অবশেষে অনেক বাধা কাটিয়ে পূরণ না হওয়া এই ইচ্ছেটাকেও পূরণ করে নিলাম। ট্যুর প্ল্যান করেছিলাম মার্চ মাসে যাব, তবে 1.5 মাস আগে থেকেই সকলের প্লেনের টিকিট কেটে রেখেছিলাম। ট্যুরে আরও 6 জন ছিল, আর এই ট্যুরটি পুরোটাই অর্গানাইজ করে দিয়েছেন আমার এক পরিচিত দাদা। কলকাতা এয়ারপোর্ট থেকে বাগডোগরা এয়ারপোর্টে প্লেনে সময় লাগে মোটামুটি 45 থেকে 50 মিনিট, আর আমরা ঠিক টাইমেই পৌঁছে গেছিলাম। আগে থেকে আমরা কার রেন্ট করে রেখেছিলাম। আপনি যদি কলকাতা থেকে আসেন তবে এনজেপি স্টেশনে নেমে শেয়ার কারে করেও আপনি যেতে পারবেন, যার ভাড়া পড়বে মাথাপিছু 400 থেকে 500 টাকা। আর যদি প্লেনে আসেন তবে বাগডোগরা এয়ারপোর্টে নেমে আপনি শেয়ার গাড়িও পেয়ে যাবেন, ওই ভাড়া একই পড়বে। তবে এখানে বলে রাখি, আপনি যদি কার রেন্ট না করে থাকেন তবে শেয়ার কারে আপনাকে গ্যাংটকের দেউরালি ট্যাক্সি স্ট্যান্ডে নামিয়ে দেবে। তারপর ওখান থেকে আপনাকে আবার কার রেন্ট করে আপনার বুকিং করা হোটেলে যেতে হবে। তবে রেন্ট করা থাকলে আর কোনো অসুবিধা নেই। এয়ারপোর্ট থেকে 35 কিলোমিটার দূরত্ব হবে সেবক। আমরা ওখানে দাঁড়িয়ে একটু হালকা টিফিন করে নিলাম। বাগডোগরা থেকে গ্যাংটকের দূরত্ব মোটামুটি 118 কিলোমিটারের মতন। টাইম লাগবে 6 থেকে 8 ঘন্টা, কারণ আমাদের পুরো রাস্তাটাই যেতে হবে পাহাড়ের গা দিয়ে। আমাদের টাইম লেগেছিল 6.5 ঘন্টার মতো। গাড়িতে ওঠার আগে হালকা টিফিন করে নেবেন, না হলে পাহাড়ি বাঁকা রাস্তার কারণে বমি হতে পারে। তাই বলে রাখি, অবশ্যই সঙ্গে বমির ওষুধ ক্যারি করবেন। আমরা সবাই হোটেলে পৌঁছে একটু বিশ্রাম করে তারপর সন্ধ্যায় বেরিয়ে পড়লাম সিকিমের রাজধানী গ্যাংটকের বিখ্যাত দর্শনীয় স্থান এমজি মার্গ রোড। সন্ধ্যায় এমজি মল দারুণ লাগছে দেখতে, মনে হচ্ছে যেন ভারতের বাইরে কোনো দেশে চলে এসেছি। আরেকটা ব্যাপার লক্ষ্য করলাম, এখানকার যে কোনো খাবারই এত ভালো খেতে, যাই খাচ্ছি না কেন পেটের কোনো সমস্যা হচ্ছে না। পরের দিন সকালে খুব ভোরে উঠে একটু বেরিয়ে পড়লাম সকালের পরিবেশটা দেখতে। আমাদের প্ল্যান ছিল ডে 1 আমরা হোটেল থেকে চেক আউট করে যাব লাচুংয়ের উদ্দেশ্যে। লাচুংয়ে আমরা ঘুরবো ইয়াংথং ভ্যালি, 7 সিস্টার ওয়াটারফল, টুং ভ্যালি, 0 পয়েন্ট, আরও অনেক স্পট। সময় লাগবে 2 দিন মতন। লাচুং যেতে গেলে আপনাকে অবশ্যই পারমিট করতে হবে, তবে পারমিট নিয়ে বেশি চিন্তা করার কারণ নেই। আপনি যে ট্রাভেল এজেন্টের মাধ্যমে যাবেন ওনারাই ব্যবস্থা করে দেবেন। সিকিমে আধার কার্ড বৈধ নয়, তাই আধার কার্ড বাদে আপনি অন্য কোনো ডকুমেন্টস অবশ্যই নিয়ে যাবেন। মেল রোডে ফুল গাছগুলো এত সুন্দরভাবে সাজানো, যেন মনে হচ্ছে বাড়ির বাগানে ফুল গাছগুলো সাজিয়ে রাখা আছে।
সেপ্টেম্বর 2023-এ ইন্ডিয়াতে যে G20 সাবমিট হয়েছিল তারই একটি স্ট্যাচু এখানে প্রতিস্থাপন করা হয়েছে। এর মোটো ছিল ওয়ান আর্থ, ওয়ান ফ্যামিলি, ওয়ান ফিউচার। ম্যাল রোডে রাতের পরিবেশটা যেমন সুন্দর, সকালবেলার পরিবেশটাও তেমনই সুন্দর লাগছে। এখানে কুকুরগুলো খুবই ফ্রেন্ডলি, ডাকলেই চলে আসে, কোনো চিৎকার করে না। এখানকার স্থানীয়রা পরিবেশ সম্পর্কে খুবই সচেতন এবং পরিষ্কার পরিচ্ছন্ন। আর সন্ধ্যাবেলায় আমি যখন ম্যাল রোডে হাঁটছিলাম তখন কোনো একটা ট্যুরিস্ট আইসক্রিম খেয়ে আইসক্রিমের প্যাকেটটা বেঞ্চের নিচে ফেলে দিয়েছিল। কোনো একটা মহিলা দেখলাম, ওনার চোখে পড়লো, ওনার হাতে একটা আমব্রেলা ছিল, আমব্রেলাটা দিয়ে ওটা তুলে আবার ডাস্টবিনে ফেলে দিলেন, যাতে জায়গাটা পরিষ্কার থাকে, নোংরা না হয়। গ্যাংটক থেকে 35 কিলোমিটার দূরে গিয়েই দেখতে পেলাম 7 সিস্টার ওয়াটারফল। বৃষ্টির সময় বেশি জল থাকে, কিন্তু আমরা মার্চে গেছিলাম, এখন জল অনেক কম আছে। তো ফটোটা দিয়ে দিলাম, দেখে নিন। 2022-এ সিকিমে অতিরিক্ত বৃষ্টি হওয়ায় প্রচণ্ড ক্ষতি হয়েছিল। পাহাড়ে অনেক জায়গায় ধস নেমেছিল। এই ধসে অনেক ঘরবাড়ি ভেঙে গেছিল। আর তার মধ্যে অন্যতম একটা ব্রিজ, টুং ব্রিজ, যেটা গ্যাংটককে চুংথাংয়ের সঙ্গে যুক্ত করে, ওই ব্রিজটাও ভেঙে যায়। আর এই কারণেই গ্যাংটক থেকে লাচুং যেতে অনেক দেরি হচ্ছে, আর সকলকে ঘুরে ঘুরে অন্য রাস্তায় যেতে হচ্ছে। তবে নদীর ওপরে গাছের গুঁড়ি ফেলে এখন যাওয়ার মতন রাস্তা করে দিয়েছে, তবে রাস্তাটা খুবই রিস্কি। রাস্তাটা রিস্কি হলেও এখানকার ড্রাইভাররা খুব পারদর্শী এবং খুব সচেতন এবং খুব সাহসের সঙ্গে সকল ট্যুরিস্টকে এক স্থান থেকে অন্য স্থানে তাদের গন্তব্যে পৌঁছে দেয়। তবে কিছুটা পথ পেরোতেই খুব ভালো রাস্তা পেয়ে গেলাম, আর চারিপাশের গ্রিনারি দেখে ভয়টাও কেটে গেল। আস্তে আস্তে এইভাবে পৌঁছে গেলাম লাচুংয়ের কাছে ভীমনালা ওয়াটারফল। এই ভীমনালা ওয়াটারফল থেকে লাচুংয়ের দূরত্ব 10 কিলোমিটার মতো। আমরা লাচুং পৌঁছে গেছিলাম সন্ধ্যা 5:30টায়। তখন টেম্পারেচার ছিল -2। ঠান্ডায় হাত পা সব জমে যাচ্ছিল, তাই বাইরে বেশি টাইম ঘুরতে পারেনি। রাতে ট্যুর প্যাকেজের মেনুতে ছিল আলু ভাজা, ডাল, মুরগির মাংসের ঝোল। ঠান্ডার কারণে বাইরে বেরোনোর উপায় নেই, তাই সকলে একটা রুমে বসে অনেক সময় ধরে আড্ডা দিলাম। রাত যত বাড়ছে ঠান্ডাও তত বাড়ছে। রাত 10:30টায় টেম্পারেচার ছিল -8-এর মতো। এই হোটেলে 2টো করে ব্ল্যাঙ্কেট দিয়েছিল। মনে হচ্ছিল আরও 2টো করে ব্ল্যাঙ্কেট দিলে ভালো হতো। ঠান্ডায় ভালো ঘুম হয়নি। আর যত আগে বেরোতে পারবো তত আগে ভালো বরফ দেখতে পাবো। তাই দেরি না করে সকাল 4:30টায় উঠে গরম জলে স্নান করে বেরিয়ে পড়লাম হোটেলের বাইরে দূরে দাঁড়িয়ে থাকা পাহাড়ের চূড়ায় সাদা বরফ দেখতে। সূর্যের আলোয় সাদা বরফের উপর পড়ছিল দেখে মনে হচ্ছিল পাহাড়ের গায়ে কেউ হিরে বসিয়ে দিয়েছে। আজ আমাদের ডে 2। সকালে চা, জ্যাম, ব্রেড, রুটি খেয়ে বেরিয়ে পড়লাম ইয়াংথং ভ্যালি 0 পয়েন্টের উদ্দেশ্যে। অবশ্যই স্নো শু নিয়ে যাবেন, না হলে জুতো প্যান্ট স্নোতে ভিজে যাবে। আরেকটি তথ্য বলে রাখি, 0 পয়েন্ট যেতে গেলে আপনাকে এক্সট্রা 3000 থেকে 5000 টাকা দিতে হবে,
কারণ ট্যুর প্যাকেজটা ইয়াংথং ভ্যালি পর্যন্ত থাকে। ড্রাইভারের সঙ্গে কথা বলে নেবেন। গাড়ি যত এগোচ্ছে বুকের ভেতর তত কৌতূহলটাও বাড়ছে, কারণ লাইফে ফার্স্ট টাইম স্নোফল দেখব, একটা আলাদাই অনুভূতি। কিছুটা পথ এগোতেই দেখতে পেলাম রাস্তার দুধারে সারি সারি দাঁড়িয়ে ঝাউ গাছ আর না জানি কত গাছ সাদা বরফের মধ্যে দিয়ে উঁকি দিচ্ছে। আর সকালের রোদটা গাছের মধ্যে দিয়ে যেন ঝিকিমিকি করছে। জীবনে প্রথমবার ঝাউ গাছের পাতায় সাদা বরফের আস্তরণ দেখে আত্মহারা হয়ে পড়লাম, নিজেকে আর আটকে রাখতে পারলাম না। তাই গাড়ি থেকে বেরিয়ে ফটো ভিডিও সব তুললাম। আমরা এখন পৌঁছে গেছি ইয়াংথাং ভ্যালিতে। এবার গাড়ি থেকে বেরিয়ে চারিপাশটা ঘুরে দেখব। আরেকটি কথা বলে রাখি, আনন্দে আত্মহারা হয়ে বেশি ছোটাছুটি করবেন না, কারণ এখানে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 11,000 ফিট উচ্চতায় অক্সিজেনের অভাবে আপনার দম বন্ধ হয়ে যেতে পারে। তাই সঙ্গে অবশ্যই কর্পূর রাখবেন, আর যদি পারেন একটি অক্সিজেনের ক্যানও সঙ্গে রাখবেন। তবে অক্সিজেন ক্যান সঙ্গে না রাখলেও কোনো অসুবিধা নেই, কার ড্রাইভারের কাছে পেয়ে যাবেন। আমরা ইয়াংথাং ভ্যালি থেকে রিভার ক্রস করে যাব হট স্প্রিং দেখতে, কিন্তু ওটা 0 পয়েন্ট থেকে ফেরার পথে দেখব। আমরা ড্রাইভারের সঙ্গে কথা বলে 3,000 টাকায় বেরিয়ে পড়লাম 0 পয়েন্টের দিকে।
ঘন্টা যাত্রা করে শেষমেশ পৌঁছে গেলাম 14,000 ফুট উচ্চতায় জিরো পয়েন্টে, যেখানে এসে মনে হচ্ছে যেন কোনো স্বর্গে পৌঁছে গেছি। যত দূরে চোখ যায় শুধু ধুধু করছে সাদা বরফ। ভগবান, এক অপার দৃশ্য। জীবনে পূরণ না হওয়া একটা ইচ্ছে পূরণ হলো। ধন্যবাদ জানাই ভগবানকে। ওই দিন জিরো পয়েন্টের টেম্পারেচার ছিল -8 ডিগ্রি। ইয়াংথং ভ্যালি থেকে জিরো পয়েন্টের দূরত্ব প্রায় 15 কিলোমিটার। জিরো পয়েন্ট হলো ভারত চীন সীমান্তের শেষ পয়েন্ট, যেখানে মানুষ আর জিরো পয়েন্টের পর যেতে পারবে না। এখানে সবসময় ইন্ডিয়ান আর্মি সদা তৎপর থাকে। এমনকি এখানকার রোডগুলো দেখাশোনা করেন BRO, মানে বর্ডার রোড অর্গানাইজেশন। ব্রিজ ক্রস করে পৌঁছে গেলাম হট স্প্রিং দেখতে। হট স্প্রিং হলো এমন একটি প্রকৃতির সুন্দর রূপ, যেখানে পাহাড়ের উঁচুতে পাথরের গা পেয়ে মাইনাস টেম্পারেচারেও গরম জল বেরোয়। আমি হাতে ছুঁয়ে দেখলাম বেশ গরম জল। আবার একই রাস্তা দিয়ে দুপুরে ফিরে আসলাম হোটেলে। বেশি দেরি করা চলবে না, কারণ দুপুরে লাঞ্চ করে আবার ফিরতে হবে সেই ভাঙা ব্রিজ দিয়ে গ্যাংটকে। তাই বেশি দেরি না করে তাড়াতাড়ি লাঞ্চ করে বেরিয়ে পড়লাম লাচুংয়ের উদ্দেশ্যে। গ্যাংটক ফিরতে আমাদের রাত 9টা বেজে গেছিল। পাহাড়ি রাস্তায় এত রাস্তা অতিক্রম করে এসে ভীষণ ক্লান্ত লাগছিল, তাই রাতের খাবার খেয়ে শুয়ে পড়লাম। আর গত রাতে শীতের কারণে ভালো ঘুমাতে পারিনি। পরের দিন অর্থাৎ ডে 3তে আমাদের প্ল্যান ছিল ইন্ডিয়া চায়না বর্ডার, নাথুলা পাস, বাবা হরভজন টেম্পল দেখা। হঠাৎ আবহাওয়া খারাপ হওয়ার কারণে আমরা নাথুলা পাস যাওয়ার পারমিশন পাইনি। তবে পারমিশন পেলাম নাথুলা যাবার রাস্তায় গ্যাংটক থেকে কিছুটা দূরে 15 মাইল বা স্বস্তিক নামে একটি স্থানের। সকাল 9টায় আমরা বেরিয়ে পড়লাম 15 মাইলের উদ্দেশ্যে। হঠাৎই শুরু হলো প্রচণ্ড বৃষ্টি, যার কারণে তেমন কিছু দেখতে পাইনি। তবে কথায় আছে প্রত্যেকটি খারাপের মধ্যে ভালো কিছু আছে। কথাটি বললাম কারণ 15 মাইল পৌঁছাতে আর কিছুটা পথ বাকি ছিল। তখন শুরু হলো ভীষণ স্নোফল। মুহূর্তের মধ্যে গোটা পাহাড়, রাস্তা সব দিক স্নোতে সাদা হয়ে গেল। ভাবছিলাম আজ দিনটা বোধহয় আর কিছুই দেখতে পাবো না, কিন্তু ভগবানের কৃপায় এত ভালো দৃশ্য দেখতে পাবো কখনো ভাবতেও পারিনি। না চাইতেই পূরণ হলো আরেকটি না পূরণ হওয়া ইচ্ছে। আমাদের আরও একটু দূরে যাওয়ার পারমিট ছিল, তবে এত স্নোফল হচ্ছিল যাতে করে গাড়ির চাকা স্লিপ করছিল। আর কোনো রকম রিস্ক না নিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে পড়লাম একটু জায়গায়। জামা জুতো ভিজে যাওয়ার ভয় না পেয়ে অনেক সাহস করে বেরিয়ে পড়লাম। কিছু সময় আগে মনের ভেতরের খারাপ লাগাগুলোকে ভুলে গিয়ে বাচ্চা ছেলেদের মতন আনন্দে মেতে উঠলাম।
মুহূর্তের মধ্যে আবার আনন্দটা খারাপ লাগায় পরিণত হলো, কারণ আবার সময় হলো ফেরার। আর কতক্ষণ, ফিরতে তো হবেই। তবে শেষবারের মতো মুহূর্তটাকে ক্যামেরাবন্দি করে আবার রওনা দিলাম। তার পরের দিন অর্থাৎ ডে 4-এ আমরা ঘুরে দেখব গ্যাংটকের লোকাল স্পট। পরের দিন সকাল 10টায় বেরিয়ে পড়লাম লোকাল স্পট দেখতে। বৃষ্টির কারণে অনেক স্পট ঘুরতে পারলাম না, তবে গেছিলাম কিছু কিছু স্পটে, যেমন হনুমান টক টেম্পল, গণেশ টক টেম্পল। গেছিলাম আরেকটা বিশেষ ঘোস্ট শোয়েতে, যেখানে সকলের অবস্থা খারাপ হয়ে গেছিল। তবে একটা ওয়ার্নিং দিয়ে রাখি, দুর্বল হৃদয়ের লোকেরা ওখানে না যাওয়াই ভালো। ভেতরের দৃশ্য তো তুলতে পারিনি, তবে কিছু সাউন্ড রেকর্ড করে রেখেছি, এইটাই শুনে নিন। এবার পূরণ হওয়া ইচ্ছেগুলোকে পেছনে ফেলে বাড়ি ফেরার পালা। রাতে ভীষণ বৃষ্টি হয়েছিল, যার ফলে গ্যাংটক টু শিলিগুড়ি যাবার রাস্তায় কোনো এক জায়গায় ধস নামে। এখন আমাদের অনেকটা পথ ঘুরে ঘুরে যেতে হবে। আবার মাথায় চিন্তাও বাড়ছে, পরের দিন দুপুরে বন্দে ভারত ট্রেনটা মিস না হয়ে যায়। অনেক চিন্তা নিয়ে শুয়ে পড়লাম। ভোর 4টায় উঠে দেখি বৃষ্টি কমে গেছে, তখন একটু স্বস্তি পেলাম। রেডি হয়ে গ্যাংটক থেকে বেরিয়ে পড়লাম ভোর 5টার সময়। গ্যাংটক থেকে কিছুটা পথ যেতেই রাস্তায় গাড়ির লম্বা লাইন দেখেই বুঝতে পারলাম কোনো না কোনো জায়গায় পাহাড়ে ধস নেমেছে। লম্বা লাইন পেরিয়ে ঘুর পথে লাভা কালিম্পং হয়ে শিলিগুড়ি পৌঁছতে হবে ভেবেই মাথা ভন ভন করে ঘুরতে লাগলো, কারণ বারবার মাথায় আসছে একই কথা, ট্রেনটা পাবো তো, ট্রেনটা পাবো তো। অচেনা রাস্তা, অচেনা জায়গা, গাড়ি শুধু পাহাড়ের উপরে চড়েই চলেছে। জানালা দিয়ে নিচের দিকে তাকালে গাড়িগুলোকে খেলনা গাড়ির মতন লাগছে। রাস্তা যেন শেষই হচ্ছে না, আর গাড়ির ড্রাইভার তাদের লোকাল ভাষায় না জানি কত কথা বলে চলেছে, কিছুই বুঝতে পারছি না। অবশেষে যখন শিলিগুড়ি করোনেশন ব্রিজ দেখতে পেলাম, তখন একটু স্বস্তি পেলাম। আমরা ঠিক টাইমেই স্টেশনে পৌঁছে গেছিলাম। তারপর বন্দে ভারত ট্রেনে উঠেই সারাদিনের ক্লান্তি আর সব চিন্তা দূর হয়ে গেল। ট্রেনটা এত স্মুথভাবে চলছে যেন মনে হচ্ছে বাড়ির বিছানায় শুয়ে শুয়ে যাচ্ছে। তবে আমাদের ভারতীয়দের কাছে যতই বন্দে ভারতের মতন উন্নত ট্রেনে উঠি না কেন, নর্মাল ট্রেনের স্লিপার কামরায় চাই বলে চাই না শুনতে পেলে ট্রেন যাত্রাটা বোরিং লাগে। এতে আপনার কি মত অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আর আমার এই ভিডিওতে এতক্ষণ সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। আরও এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।